আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটা প্রশ্ন যা হয়তো অনেকেই ভাবছেন, আমাদের বাচ্চারা, বিশেষ করে কিশোর কিশোরীরা কি আগের চেয়ে বেশি উদ্বিগ্ন বা বিষণ্ণ হয়ে পড়ছে? মনে হচ্ছে যেন একটা বড় পরিবর্তন এসেছে। এই ব্যাপারটার গভীরে যাওয়ার জন্য আমরা সমাজ মনোবিজ্ঞানী জোনাথন হাইটের লেখা আলোড়ন সৃষ্টিকারী বই দি অ্যাংশিয়াস জেনারেশন থেকে পাওয়া তথ্যগুলি বিশ্লেষণ করব। আমাদের লক্ষ্য হল বইটির মূল যুক্তিটা বোঝা, কিভাবে খেলাধুলা ভিত্তিক শৈশব থেকে একটা ফোন ভিত্তিক শৈশবে রূপান্তর ঘটল আর তার পরিণতি কী হল। আর এই আলোচনাটা এখন খুব জরুরি, কারণ এটা শুধু একটা অনুভূতি নয়, পরিসংখ্যানও কিন্তু একই কথা বলছে। জেনারেশন জি, অর্থাৎ যারা মোটামুটি 1996 থেকে 2010 সালের মধ্যে জন্মেছে, তাদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি নিজের ক্ষতি করার প্রবণতাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। আর মজার ব্যাপার হলো, এই ধারাটা শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নেই। কানাডা, যুক্তরাজ্য, এমনকি শান্তিতে থাকা নর্ডিক দেশগুলোতেও মানে একই চিত্র। আর এই পুরো সময়টা মিলে যায় স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারের সাথে। দুটো ঘটনা একসাথে ঘটছে, যা আমাদের ভাবতে বাধ্য করে। চলুন তাহলে এই সংযোগটা নিয়েই কথা বলা যাক। বইটাতে একটা অসাধারণ ধারণা দেওয়া হয়েছে যাকে বলা হচ্ছে দ্য গ্রেট রিওয়ায়ারিং বা শৈশবের মানসিকতার পুনর্গঠন। হ্যাঁ, ব্যাপারটা হলো 2010 থেকে 2015 সালের মধ্যে কিশোর কিশোরীদের সামাজিক জীবনটা বাস্তব জগৎ থেকে ভার্চুয়াল জগতে চলে গেছে। ভাবলেই অবাক লাগে, 2007 সালে একটা 13 বছরের বাচ্চার জীবন কেমন ছিল? হয়তো একটা ফ্লিপ ফোন ছিল যেখানে শুধু কল করা আর টেক্সট করা যেত। আর মাত্র 6 বছর পর 2013 সালে একই বয়সের একটা বাচ্চার হাতে আইফোন, সাথে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট। দুটো পৃথিবী যেন সম্পূর্ণ আলাদা। আর এই পরিবর্তনটা তো শুধু জীবনযাত্রার নয়, এটা শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়াটাকেই ওলটপালট করে দিয়েছে। একদম। বইটাতে খুব জোর দিয়ে একটা কথা বলা হয়েছে, মুক্ত খেলাধুলা বা ফ্রি প্লে হলো শৈশবের প্রধান কাজ। এর মানে হলো এমন খেলাধুলা যেখানে বড়দের কোনো কড়া নজরদারি নেই। বাচ্চারা নিজেরা দৌড়ঝাঁপ করছে, নিয়ন বানাচ্ছে, ঝগড়া মিটমাট করছে। এই ধরনের শারীরিক খেলাধুলা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে, বন্ধুদের সাথে মানিয়ে চলতে আর ঝুঁকি নিতে শেখায়। কিন্তু ফোন ভিত্তিক শৈশবকে বই একটা অভিজ্ঞতা প্রতিবন্ধক বা এক্সপিরিয়েন্স ব্লকার হিসেবে দেখানো হয়েছে। এটা যেন বাস্তব জগতের অভিজ্ঞতা আর শেখার মাঝে একটা দেয়াল তুলে দিয়েছে। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। বইটা বলছে আমাদের মস্তিষ্ক দুটো মোডে কাজ করতে পারে। একটা হলো আবিষ্কার মোড, ডিসকভার মোড। হ্যাঁ, আর অন্যটা আত্মরক্ষা মোড বা ডিফেন্ড মোড। ব্যাপারটা বেশ সহজ, তাই না? আবিষ্কার মোড হলো যখন আমরা কৌতূহলী থাকি, নতুন কিছু খুঁজি, একটু ঝুঁকি নিই। এটাই আমাদের মানসিক দৃঢ়তা তৈরি করে, যাকে বইয়ে বলা হয়েছে অ্যান্টি ফ্রেজিলিটি, মানে কোনো চাপে বা আঘাতে ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয়ে ওঠা। আর এর ঠিক উল্টোটা হলো আত্মরক্ষা মোড। এই মোডে থাকলে মস্তিষ্ক চারপাশের সবকিছুকেই একটা সম্ভাব্য বিপদ হিসাবে দেখে। শরীর ও মন সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। ও সমস্যাটা হলো আজকের শিশুরা দুটো কারণে এই আত্মরক্ষা মোডে আটকে যাচ্ছে। প্রথমত, আমরা অভিভাবকরা তাদের অতিরিক্ত সুরক্ষা দিচ্ছি। বইয়ে একে বলা হয়েছে সেফটিজম। সেফটিজম মানে আমরা চাই না তাদের কোনো আঁচড় লাগুক। ঠিক। আর দ্বিতীয়ত, ওই যে বললাম, ঝুঁকিপূর্ণ মুক্ত খেলাধুলার অভাব। যখন শিশুরা ছোটখাটো ঝুঁকি নিতে শেখে না, তখন তাদের কাছে পুরো পৃথিবীটাই একটা ভয়ের জায়গা হয়ে ওঠে। তার মানে তারা বাস্তব জগতে ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগই পাচ্ছে না, ফলে তাদের কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতাও তৈরি হচ্ছে না। একদম। আর এর প্রভাবটা তো একেবারে স্পষ্ট হয়ে উঠল যখন এই জেনারেশনের ছেলেমেয়েরা কলেজে যেতে শুরু করল, মোটামুটি 2014 সাল থেকে। তাদের মধ্যে উদ্বেগ আর মানসিক সমস্যা অনেক বেশি দেখা যেতে লাগল। ঠিক। এর সাথে আরও একটা জিনিস যোগ হয়েছে, যা হলো বয়ঃসন্ধিকাল থেকে প্রাপ্তবয়স্ক জীবনে যাওয়ার জন্য যে সামাজিক প্রথা বা রাইটস অফ প্যাসেজ ছিল, সেগুলোর অনুপস্থিতি। আগেকার দিনে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার কিছু ধাপ ছিল: দায়িত্ব নেওয়া, একা একা কিছু করা, পরিবারের বাইরে কাজ করা। এই ধাপগুলো তাদের আত্মবিশ্বাসী করে তুলত। হ্যাঁ, এখন সেই কাঠামোটা দুর্বল হয়ে গেছে। আর তার জায়গায় এসেছে একটা ভার্চুয়াল জগৎ, যা তাদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ থেকে দূরে সরিয়ে রাখছে। ফলে তারা আবিষ্কার মোডের বদলে আত্মরক্ষা মোডে আটকে যাচ্ছে।
তাহলে একটা শিশু যখন সারাক্ষণ এই আত্মরক্ষা মোডে থাকছে আর তার অভিজ্ঞতাগুলো ফোন দিয়ে ফিল্টার হচ্ছে, এর আসল ক্ষতিগুলো কি কি? বইটাতে হাইট 4টে প্রধান ক্ষতির কথা বলেছেন। হ্যাঁ, এবং এই 4টে ক্ষতি একে অপরের সাথে জড়িত। প্রথমটা হলো সামাজিক বিচ্ছিন্নতা, মানে সোশ্যাল ডিপ্রিভেশন। এটা শুনতে অদ্ভুত লাগছে, তারা তো সবসময়ই অনলাইনের সামাজিক। ঠিক, কিন্তু আসলে মানুষের বেড়ে ওঠার জন্য সামনাসামনি কথা বলার, একে অপরের চোখের দিকে তাকিয়ে ভাব বোঝার কোনো বিকল্প নেই। স্ক্রিন টাইম বেড়ে যাওয়ায় এই সত্যিকারের যোগাযোগটা কমে গেছে। ফলে কিশোর-কিশোরীরা আগের চেয়ে অনেক বেশি একাকিত্বে ভুগছে। আর দ্বিতীয়টা তো আমরা সবাই কম বেশি টের পাই, ঘুমের অভাব বা স্লিপ ডেপ্রিভেশন। রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার করাটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একদম। আর কিশোর বয়সে এর প্রভাবটা আমাদের চেয়ে অনেক বেশি মারাত্মক, কারণ ওদের মস্তিষ্ক তখনও তৈরি হচ্ছে। পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য। গবেষণায় দেখা গেছে, যারা বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের ঘুমের মান খুব খারাপ হয়। আর ঘুম কম হলে তো মনোযোগ কমে, মেজাজ খিটখিটে হয়, যা তাদের পড়াশোনা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। তৃতীয় ক্ষতিটা আমার কাছে খুব ভয়ের মনে হয়, মনোযোগে বিভেদ বা অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। আমাদের মস্তিষ্ক একসাথে অনেকগুলো কাজ করার জন্য তৈরি হয়নি, কিন্তু একটা স্মার্টফোন সারাক্ষণ নোটিফিকেশন, মেসেজ, অ্যালার্ট পাঠিয়ে আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে দেয়। আরেকটা ঘটছে ঠিক সেই সময় যখন তাদের মস্তিষ্কের গভীর চিন্তাভাবনা করার ক্ষমতা তৈরি হওয়ার কথা। একটা বই পড়া বা কোনো একটা বিষয় লম্বা সময় ধরে চিন্তা করার যে অভ্যাস, সেটা তৈরিই হতে পারছে না। মানে ক্রমাগত এক অ্যাপ থেকে আর এক অ্যাপে লাফিয়ে বেড়ানোটা তাদের মনোযোগ দেওয়ার ক্ষমতাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করছে। ঠিক তাই। আর শেষটা হলো আসক্তি, অ্যাডিকশন। আমরা প্রায়ই মজা করে বলি যে আমরা ফোনে আসক্ত, কিন্তু বইটা বলছে এটা আসলেই কোনো মজার ব্যাপার নয়। এটা মোটেও মজার বিষয় নয়, এটা একটা পরিকল্পিত ফাঁদ। টেক কোম্পানিগুলো আচরণগত মনোবিজ্ঞানের সবচেয়ে আধুনিক কৌশলগুলো ব্যবহার করে ব্যবহারকারীদের আটকে রাখার জন্য। যেমন একটা কৌশলের নাম হল ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম। এটা অনেকটা ক্যাসিনোর স্লট মেশিনের মতো কাজ করে। আপনি যখন রিফ্রেশ করেন, আপনি জানেন না কোনো লাইক বা নতুন কমেন্ট পাবেন কিনা। এই অনিশ্চয়তাটাই আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করায়, যা আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করে। তার মানে এটা কোকেন বা অন্য নেশার মতোই মস্তিষ্কের একই জায়গায় কাজ করে? অনেকটা সেরকমই। এটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, এটা সিস্টেমের ডিজাইন। তার মানে এই 4টে ক্ষতি, সামাজিক বিচ্ছিন্নতা, ঘুমের অভাব, মনোযোগে বিভেদ আর আসক্তি, সবার ওপরই কম বেশি প্রভাব ফেলছে। কিন্তু বইটা বলছে এর প্রভাবটা ছেলে আর মেয়েদের ওপর একটু ভিন্নভাবে পড়ে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। মেয়েদের ক্ষেত্রে ঠিক কী হয়? এটা একটা দারুণ পয়েন্ট। মনোবিজ্ঞান বলে, মেয়েরা স্বাভাবিকভাবেই সামাজিক সংযোগ বা সম্প্রীতি বেশি খোঁজে। তাদের আত্মপরিচয়, তাদের আত্মসম্মান অনেকটাই নির্ভর করে তাদের সম্পর্কের উপর। এখন ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো বাইরে থেকে দেখতে সামাজিক সংযোগের জায়গা মনে হলেও বাস্তবে এগুলো সামাজিক তুলনা, পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার একটা অসম্ভব চাপ তৈরি করে। আর মেয়েরা খুব সহজেই এই ফাঁদে পা দেয়। ঠিক। আর সাথে আছে সম্পর্কভিত্তিক আগ্রেশন বা রিলেশনাল আগ্রেশনের মতো বিষয়। এটা ঠিক কি? অনলাইন বুলিংয়ের চেয়েও কি খারাপ? এটা আরও সূক্ষ্ম আর যন্ত্রণাদায়ক। যেমন কাউকে কোনো গ্রুপ থেকে বাদ দেওয়া, তার সম্পর্কে গুজব ছড়ানো বা তাকে সামাজিকভাবে একঘরে করে দেওয়া। অনলাইনে এটা অনেক সহজে এবং বিশাল আকারে করা যায়। বইটাতে অ্যালেক্সিস স্পেন্স নামের এক মেয়ের সত্যি গল্প আছে। সে ইনস্টাগ্রামে অন্যদের পারফেক্ট জীবন, পারফেক্ট শরীর দেখে নিজেকে তুলনা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে তার হাসপাতালে ভর্তি হতে হয়। কি ভয়ঙ্কর! তার গল্পটা আজকের দিনের অনেক মেয়ের জন্যই একটা কঠিন বাস্তবতা। এটা তো গেল মেয়েদের কথা। আর ছেলেদের ক্ষেত্রে তাদের আকর্ষণ তো শুধু সোশ্যাল মিডিয়া নয়, অন্য দিকেও আছে। ঠিক তাই। ছেলেদের আকর্ষণ মূলত দুটো দিকে, ভিডিও গেম এবং পর্নোগ্রাফি। এই দুটো জগৎ তাদের এমন এক ভার্চুয়াল বাস্তবতা দেয় যেখানে তারা সহজেই সাফল্য, সম্মান আর তৃপ্তি পায়, যা হয়তো বাস্তব জগতে পাওয়া তাদের জন্য অনেক কঠিন। এর ফলে তারা বাস্তব জগৎ থেকে নিজেদের গুটিয়ে নেয়। হ্যাঁ, এই অবস্থাকে বইতে বলা হয়েছে ফেলিয়ার টু লঞ্চ বা জীবনে প্রতিষ্ঠা লাভে ব্যর্থতা। তারা প্রাপ্তবয়স্ক হওয়ার দায়িত্বগুলো নিতে ভয় পায়। এটা কি জাপানের হিকিকোমোরি ধারণার মতো, যেখানে তরুণরা নিজেদের ঘরবন্দি করে ফেলে? একদম। তারা ভার্চুয়াল জগতে আশ্রয় নেয় কারণ সেখানে ঝুঁকি কম আর পুরস্কারের নিশ্চয়তা বেশি।
এর ফলে বাস্তব জীবনে তাদের সামাজিক দক্ষতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা একটা অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করার সুযোগ সবই কমে যায়। বইটা বলছে এর ফলে ছেলেদের মধ্যে এক ধরনের বন্ধুত্বের মন্দা বা ফ্রেন্ডশিপ রিসেশন তৈরি হচ্ছে। বন্ধুত্বের মন্দা? হ্যাঁ, তারা বাস্তব জীবনের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চেয়ে অনলাইন গেমিংয়ের বন্ধুদের সাথেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই পুরো ব্যাপারটা তাদের বাস্তব জগৎ থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই সব শুনে তো যে কারোরই ভীষণ হতাশ লাগতে পারে। মনে হতে পারে অনেক দেরি হয়ে গেছে, এই ট্রেনটা আর ধরা যাবে না। জোনাথন হাইট কি কোনো আশার কথা বলেছেন? আর এটাই বইটার সবচেয়ে শক্তিশালী দিক। হাইট এই অসহায়ত্বের ধারণার তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলছেন, এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতার সমস্যা নয়, এটা একটা সম্মিলিত পদক্ষেপের সমস্যা। মানে কালেকটিভ অ্যাকশন প্রবলেম। ঠিক। যেমন ধরুন, একজন অভিভাবক হয়তো তার সন্তানকে দেরিতে ফোন দিতে চান, কিন্তু যখন দেখেন তার সন্তানের সব বন্ধুর হাতে স্মার্টফোন আছে, তখন তিনি সামাজিক চাপের কাছে হেরে যান। এটা তো হয়। এখানে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা যৌক্তিক সিদ্ধান্ত পুরো প্রজন্মের জন্য একটা খারাপ পরিণতি ডেকে আনছে। তার মানে যেহেতু সমস্যাটা সম্মিলিত, সমাধানটাও একার পক্ষে সম্ভব নয়, সবাইকে এক হতে হবে। ঠিক তাই। এর থেকে বের হবার জন্য বইটিতে 4 ধরনের সম্মিলিত সমাধানের কথা বলা হয়েছে। প্রথমটা হলো স্বেচ্ছাসেবী সমন্বয়। মানে একটা স্কুলের বা একটা এলাকার অভিভাবকরা একসাথে মিলে সিদ্ধান্ত নিতে পারেন যে তারা হাই স্কুলের আগে বা ধরুন 8ম শ্রেণীর আগে তাদের সন্তানদের স্মার্টফোন দেবেন না। যখন সবাই একসাথে এই নিয়মটা মানবে, তখন কোনো বাচ্চার নিজেকে একা বা বঞ্চিত মনে হবে না। এটা তো দারুণ একটা ধারণা। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হল সামাজিক রীতির পরিবর্তন। আমাদের আবার শৈশবের স্বাধীনতাকে স্বাভাবিক হিসেবে দেখতে হবে। পার্কে বা মাঠে বাচ্চাদের একা খেলতে দেওয়াটাকে ভয়ের চোখে না দেখে তাদের বেড়ে ওঠার একটা জরুরি অংশ হিসেবে দেখতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে বাচ্চারা ছোটখাটো সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। মানে আমাদের অভিভাবকত্বের ধারণাটাকেই বদলাতে হবে। আচ্ছা, আর প্রযুক্তি বা আইন দিয়ে কি কিছু করা যায়? অবশ্যই। তৃতীয় সমাধানটা হলো প্রযুক্তিগত সমাধান। টেক কোম্পানিগুলোকে বয়স যাচাই করার জন্য আরও উন্নত প্রযুক্তি তৈরি করতে বাধ্য করতে হবে। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আইন ও নিয়মকানুন। যেমন সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সর্বনিম্ন বয়সসীমা 13 থেকে বাড়িয়ে 16 করা। 16? হ্যাঁ, কারণ 13 বছর বয়সের একটি শিশুর মস্তিষ্ক অনলাইন জগতের সামাজিক চাপ, তুলনা আর জটিলতা সামলানোর জন্য একেবারেই প্রস্তুত থাকে না। এর পাশাপাশি স্কুলগুলোকে সম্পূর্ণ ফোন মুক্ত করার জন্য আইন করা যেতে পারে। দিনের একটা বড় সময়ে যদি শিশুরা ফোন থেকে দূরে থাকে, তারা একে অপরের সাথে কথা বলার, খেলার এবং সত্যিকারের বন্ধুত্ব করার সুযোগ পাবে। আমি আজকের আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল, গত এক দশকে খেলাধুলা ভিত্তিক শৈশব থেকে ফোন ভিত্তিক শৈশবে যে দ্রুত রূপান্তর ঘটেছে, তা আজকের প্রজন্মকে একটি উদ্বিগ্ন প্রজন্মে পরিণত করেছে। কারণ এটা তাদের বিকাশের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, যেমন মুক্ত খেলাধুলা, ঝুঁকি নেওয়া এবং সামনাসামনি মেলামেশা থেকে বঞ্চিত করেছে। আমরা এর 4টি মূল ক্ষতি, ছেলে ও মেয়েদের ওপর এর ভিন্ন প্রভাব এবং সমাধানের জন্য সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করলাম। শেষে একটা কথা যোগ করতে চাই, এই বইটি শুধু একটা সমস্যার বিশ্লেষণ নয়, এটা আমাদের সবার জন্য একটা জরুরি আহ্বান। আমরা শিশুদের জন্য যে পরিবেশ তৈরি করছি তা নিয়ে নতুন করে ভাবার সময় এসছে। বইটিতে লেখক অভিভাবকদের জন্য একটা দারুণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, অভিভাবকদের ভূমিকা নিয়ন্ত্রণকারী ছুতোর বা কার্পেন্টারের মতো হওয়া উচিত নয়, যিনি নিজের পরিকল্পনা অনুযায়ী কাঠ কেটে একটা নিখুঁত আসবাব তৈরি করেন। বরং তাদের হওয়া উচিত যত্নশীল মালি বা গার্ডনারের মতো। বাহ, ধারণাটা তো খুব সুন্দর। হ্যাঁ, একজন মালি গাছের জন্য ভালো মাটি, জল আর আলোর যোগান দেন, আগাছা পরিষ্কার করেন, কিন্তু গাছটাকে নিজের মতো করে বাড়তে দেন। তিনি গাছটাকে নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়ার চেষ্টা করেন না। আমাদের কাজ হলো শিশুদের জন্য সেই রকম একটা সহায়ক বাস্তব পরিবেশ তৈরি করা, যেখানে তারা নিরাপদে অন্বেষণ করতে পারে, ভুল করতে পারে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে এবং শিখতে পারে। এই আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। জোনাথন হাইট আমাদের পরামর্শ দিচ্ছেন মালি হতে,
যিনি একটি নির্দিষ্ট ফলাফল তৈরির চেষ্টা না করে শিশুদের বেড়ে ওঠার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করেন। যেহেতু ডিজিটাল টুলস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বেশি করে মিশে যাচ্ছে, একজন মালি কিভাবে শুধু বাস্তব জগতেই নয়, তার সন্তানের ডিজিটাল জগতেও যত্ন নিতে পারেন? একটি স্বাস্থ্যকর ডিজিটাল বাগান আসলে কেমন হতে পারে?